এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর কণ্ঠস্বরের প্রতিধ্বনি যেন শোনা গেল কলম্বিয়ায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, চাইলে তাকেও ধরতে আসতে পারেন। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। আরও জানিয়ে দেব, সিরিয়ার বাফার জোন অতিক্রম করে দেশটির ভেতরে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সবশেষে জানাব, ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়, ডোনাল্ড ট্রাম্পকে এমনই সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এই বক্তব্য লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলাকে আপনি কিভাবে দেখছেন। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য, ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? সাম্প্রতিককালে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানির একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি করেছে। চবানির প্রশ্নটি ছিল, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা কি ভারতের সঙ্গেও ঘটতে পারে? তিনি আরও বলেন, মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ করবেন? চবানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ তাকে কটাক্ষ করে বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘটবে এমন ভেবেই কথা বলা পুরো দেশকে হেয় প্রতিপন্ন করেছে। কথা বলার আগে অন্তত চিন্তা করা উচিত। সামাজিক মাধ্যমে অনেকেই চবানের মন্তব্যকে মূর্খতাপূর্ণ, অশিক্ষিত ও অবিবেচক হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে একটি পারমাণবিক শক্তিধর দেশের জন্য এই ধরনের বক্তব্যকে অনুপযুক্ত বলে মনে করা হচ্ছে। পৃথ্বীরাজ চবানের মন্তব্য এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত বিরোধী কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে। তিনি বলেন, 50% শুল্কের কারণে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় বন্ধের পর্যায়ে। সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না হওয়ায় শুল্ক ব্যবহার করে বাণিজ্য বন্ধ করা হচ্ছে। আমাদের দেশে ব্যবসায়ীরা যে মুনাফা যুক্তরাষ্ট্র থেকে অর্জন করত তা আর থাকবে না। বিকল্প বাজার খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চবানের এই বক্তব্যের পরই সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি ভারতের বিরুদ্ধে এমন ভাবধারার প্রতি সমর্থন প্রকাশ করছে? এই বিষয়ে মন্তব্য করে সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ আরও বলেন, পৃথ্বীরাজ চবানের মন্তব্য কংগ্রেসের আদর্শকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। এটি দেশের জন্য অপমানজনক। এর আগে কংগ্রেস সভাপতি খার্গে প্রধানমন্ত্রী মোদীর ওপর ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমি আজ একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছে মোদী তাকে সম্মান জানায় এবং তিনি তার কথা শোনেন। এর মানে মোদী তার নিয়ন্ত্রণে আছেন। এদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি শুল্ক বৃদ্ধির মধ্যেও চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর মাসে ভারতের রপ্তানি 11.38% বৃদ্ধি পেয়ে $59.04 বিলিয়ন হয়েছে। নভেম্বর মাসে ভারতের মার্কিন রপ্তানি 22.61% বৃদ্ধি পেয়ে $6.98 বিলিয়ন হয়েছে। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক বলেন, নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন। তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র। ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়েও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। স্টেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। মসজিদ ভাঙাকে কেন্দ্র করে অশান্ত নেপাল, ভারত সীমান্ত বন্ধ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে নেপালের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালের বীরগঞ্জ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। নেপালের এই অশান্ত পরিস্থিতির প্রভাব যেন ভারতে না পড়ে, সেজন্য বিহারের রক্সোল সংলগ্ন ভারত নেপাল সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে ভারতীয় সশস্ত্র সীমাবল। ঘটনার সূত্রপাত নেপালের ধনুষা জেলার কমলা পৌরসভায়। অভিযোগ উঠেছে, হায়দার আনসারি এবং আমানত আনসারি নামে দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অন্য একটি ধর্মের প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ধনুষা ও পারসা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা ওই দুই যুবককে ধরে পুলিশের হাতে সোপর্দ করলেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং এর প্রতিক্রিয়ায় সাকুয়া মারান এলাকায় একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে উত্তেজনা চরমে পৌঁছায়। হিন্দু সংগঠনগুলো পাল্টা অভিযোগ করেছে যে বিক্ষোভ চলাকালীন তাদের দেবদেবীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। বিক্ষোভকারীরা বীরগঞ্জ এলাকায় পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এবং একটি থানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল বা কাদা গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। বর্তমানে পারসা জেলা প্রশাসন বীরগঞ্জ শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কারফিউ কার্যকর রেখেছে। নেপালের এই অস্থিতিশীল অবস্থার কারণে দেশটিতে কর্মরত ভারতীয় শ্রমিকরা দলে দলে নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বীরগঞ্জের বাজার ও দোকানপাট সব বন্ধ হয়ে যাওয়ায় সেখানে অবস্থান করা অনিরাপদ হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফিরে আসা শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সশস্ত্র সীমাবল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জরুরি পরিষেবা ছাড়া সাধারণ মানুষের সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশকে সংযুক্তকারী মৈত্রী সেতুতে বিশেষ নজরদারির পাশাপাশি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সীমান্তের সহদেওয়া, মহদেওয়া ও পান্তকারের মতো সংবেদনশীল এলাকাগুলোতে টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে, যেন নেপালের অস্থিরতা সীমান্তের ওপারে ছড়িয়ে পড়তে না পারে। মিয়ানমারে নির্বাচন। প্রথম ধাপের ভোটে ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে সেনা সমর্থিত ইউএসডিপি। মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে সেনা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। সোমবার ৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। খবর এএফপি। ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। প্রায় ৫ বছর পর এবার সামরিক জান্তার অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের বড় একটি অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের নেতৃত্বাধীন সরকার এই নির্বাচন আয়োজন করেছে। সামরিক জান্তা এটিকে গণতন্ত্রের পথে ফিরে আসার উদ্যোগ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। প্রথম ধাপের ভোট হয় গত ২৮শে ডিসেম্বর। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ২ জানুয়ারি ভোটের ফল প্রকাশ শুরু হয় এবং সোমবার প্রথম ধাপের পূর্ণ ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী নিম্নকক্ষের ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে ইউএসডিপি, যা মোট আসনের প্রায় ৮৭%। বাকি আসনগুলো পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী কয়েকটি দল। বিশ্লেষক ও গণতন্ত্র পর্যবেক্ষকদের মতে ইউএসডিপি কার্যত সেনাবাহিনীর আজ্ঞাবহ একটি দল। দলটির শীর্ষ পর্যায়ে অসংখ্য সাবেক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি-এর কাছে ভরাডুবি ঘটে ইউএসডিপির। সামরিক বাহিনী সেই নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়ে ভোটে কারচুপির অভিযোগ তোলে এবং পরবর্তী সময়ে অভ্যুত্থান ঘটায়। অভ্যুত্থানের পর অং সান সু চি ও এনএলডির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। দল হিসেবে এনএলডিকে বিলুপ্ত করা হয়। বর্তমানে ৮০ বছর বয়সী সু চি কারাগারে রয়েছেন। সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়, যা পরে সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। সু চির ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নেতৃত্বাধীন পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ, আরাকান আর্মি সহ একাধিক বিদ্রোহী সংগঠন দেশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন আয়োজন করেছে জান্তা সরকার। আগামী ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলাফল যাই হোক না কেন, সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষের ২৫% আসন ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। ফলে রাজনৈতিক ক্ষমতার ওপর সেনাবাহিনীর প্রভাব অব্যাহত থাকবে। পশ্চিমী কূটনৈতিক ও মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা এই নির্বাচন বয়কট করেছেন। তাদের দাবি, এটি সামরিক শাসনেরই আরেক রূপ। তাদের ভাষায় এই নির্বাচন নতুন বোতলে পুরনো মদ ছাড়া কিছু নয়। অং সান সু চির কারাবন্দী থাকা, তার দলের বিলুপ্তি, ভিন্নমত দমনের সরকারের কঠোরতা এবং ভোটে সেনা সমর্থিত দলের আধিপত্য, এসব কারণে নির্বাচনটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন তারা।
বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট প্রতিহত করার ঘোষণা করেছে। জান্তা অধিকর্তৃপক্ষ স্বীকার করেছে দেশের সব অঞ্চলে ভোট আয়োজন সম্ভব হয়নি, ফলে বেশ কিছু এলাকা ভোটের বাইরে রাখা হয়েছে। আমাকে ধরতে আসুন, মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পেট্রো বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তাকেও আটক করতে আসতে পারে। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, আমাকে ধরতে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানকে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। পেট্রো সতর্ক করে বলেন, তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে এবং সম্মান করে সেই প্রেসিডেন্টকে যদি আটক করা হয় তাহলে জনগণের বাঘকে উন্মুক্ত করে দেওয়া হবে। 1990-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা পেট্রো একসময় বামপন্থী গেরিলা ছিলেন। তিনি বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজনে আবার অস্ত্র তুলতে প্রস্তুত। ভেনেজুয়েলায় হামলার পর গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছেন। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প বলেন, কলম্বিয়া খুব অসুস্থ, এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত দেশ যে কোকেন তৈরি এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা বেশি দিন করতে পারবেন না। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ভালোই শোনায়, এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান নেতা। ওই দিনই এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কে হুমকি বা বল প্রয়োগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। গত অক্টোবরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গুস্তাভো পেট্রো এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। ল্যাটিন আমেরিকার পেরু, বলিভিয়া এবং কলম্বিয়ায় মূলত কোকা গাছের চাষ হয়ে থাকে। এর আগে গত অগস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পকে একই ধরনের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আমাকে ধরতে আসুন, আমি মিরাফ্লোরেসে অপেক্ষা করব। রোববার সোশ্যাল মিডিয়া এক্সে হোয়াইট হাউস প্রকাশিত 61 সেকেন্ডের একটি ভিডিওতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের দৃশ্য দেখানো হয়। ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, মাদুরোর একটি সুযোগ ছিল, এখন আর তা নেই। তিনি ঝামেলা বাঁধিয়েছেন আর তার ফল পেয়েছেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানান, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক পাচার এবং মাদকতন্ত্রীদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতেই তাদের বিচার হবে বলে জানান তিনি। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এক ফোনালাপে তিনি এই কথা বলেন। সোমবার 5 জানুয়ারি মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান এই সতর্কবার্তা দেন। মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না। অন্য দেশের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যা বিশ্বজুড়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। এরদোয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আমি এ বিষয়ে আমাদের দেশের সংবেদনশীলতার কথা স্পষ্টভাবে জানিয়েছি। আমি বিশেষভাবে জোর দিয়ে বলেছি যে ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়। সরাসরি কারো নাম উল্লেখ না করে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেন এরদোয়ান। এরদোয়ান বলেন, ভেনেজুয়েলা ইস্যুতে আমাদের প্রচেষ্টা তুরস্ক ও ভেনেজুয়েলার বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য যা সবচেয়ে ভালো এবং সঠিক তা করার দিকেই নিবদ্ধ। প্রেসিডেন্ট মাদুরো ও ভেনেজুয়েলার জনগণ বারবার প্রমাণ করেছেন যে তারা আমাদের দেশের অকৃত্রিম বন্ধু। তিনি বলেন, তুরস্ক ভেনেজুয়েলার পাশে থাকবে এবং দেশটির স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিভিন্ন খবরে জানা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুরস্কে নির্বাসনে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। সোমবার 5 জানুয়ারি ভোরে ট্রাম্পের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সাবেক মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে এরদোয়ানের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 2016 সাল থেকে এরদোয়ান ও মাদুরোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। সেই বছর তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর মাদুরো নিজে এরদোয়ানকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন।
তবে সপ্তাহ জুড়ে তুরস্ক সরকারের অবস্থান ছিল কিছুটা নীরব থাকলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে শুধু ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়। এমনকি সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানে জনসমক্ষে কথা বললেও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন এরদোয়ান। এদিকে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, দেশটিতে মার্কিন হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮০-তে দাঁড়িয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর সদস্য রয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায়। একই সময় মার্কিন যুদ্ধবিমানগুলো দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে ও ঘাঁটিগুলোতে বোমা হামলা চালায়। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বলেন, নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনার পেছনে ইহুদিবাদী প্রভাব রয়েছে। মাদুরোর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রড্রিগেজকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নেতা হিসেবে নিযুক্ত করেছেন। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রড্রিগেজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার স্তম্ভিত যে ভেনেজুয়েলা এ ধরনের হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে নিঃসন্দেহে জায়নবাদী প্রভাব রয়েছে। বাফার জোন পেরিয়ে সিরিয়ায় অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। বাফার জোন অতিক্রম করে আরব দেশ সিরিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের সাইদা আল গোলান নামের একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 12টি সামরিক যান প্রবেশ করে। সামরিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই বহরটি সরাসরি বাফার জোন অতিক্রম করে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সিরিয়ার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার 6 জানুয়ারি সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। ঘটনার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা, কারণ একই সময়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিয়া ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা চলছিল। এই আলোচনাগুলো মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দিনে গড়ানোর কথা ছিল, কিন্তু আলোচনার মাঝপথেই ইসরায়েলি বাহিনীর এমন অনুপ্রবেশ কূটনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে। সানাকে দেওয়া এক বক্তব্যে সিরিয়ার সরকারের একটি সূত্র জানায়, এই আলোচনা পুনরায় শুরু হওয়া প্রমাণ করে যে সিরিয়া তার অখণ্ডতা ও আলোচনার অযোগ্য জাতীয় অধিকার পুনরুদ্ধারে অবিচল রয়েছে। তবে আলোচনা টেবিলে বসে থাকার পাশাপাশি মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর এই অগ্রগতি সিরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের সিরীয় নেতা বাশার আল আসাদের পতনের পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। সেই সময় থেকে ইসরায়েল শুধু দখলকৃত গোলান মালভূমিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং সিরিয়ার আরও ভেতরের অঞ্চলে প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ সিরিয়ায় একের পর এক সামরিক অভিযান, নজরদারি বৃদ্ধি এবং বিমান হামলা এই প্রবণতাকেই স্পষ্ট করছে। গত কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই দক্ষিণ সিরিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে কুনেইট্রা প্রদেশে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযানের সময় অনেক এলাকায় অস্থায়ী চেকপয়েন্ট স্থাপন, স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ, গ্রেফতার এবং জমি বুলডোজার দিয়ে ধ্বংস করার ঘটনাও ঘটেছে। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ক্ষোভ এবং অস্থিরতা ক্রমেই বাড়ছে। যদিও সরাসরি বড় ধরনের সামরিক সংঘর্ষ আপাতত কিছুটা কমে এসেছে, তবুও ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেসামরিক হতাহত হওয়ার পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি, অস্ত্রাগার ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী গত এক বছরে ইসরায়েল সিরিয়া জুড়ে 6 শতাধিকবার বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় 2টি করে হামলার ঘটনা ঘটেছে। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে 1974 সালের ডিসেনগেজমেন্ট চুক্তিকে বাতিল ঘোষণা করে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই চুক্তির মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ এড়ানো। তবে ইসরায়েলের দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ওই চুক্তি আর কার্যকর নেই। এই যুক্তি সামনে রেখে ইসরায়েল বাফার জোন লঙ্ঘন করে সিরিয়ার আরও গভীরে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিমান হামলা, স্থল অভিযান, নজরদারি ফ্লাইট পরিচালনা, নতুন চেকপয়েন্ট স্থাপন এবং সিরীয় নাগরিকদের গ্রেফতার বা গুম করার ঘটনাও বাড়ছে। তা সত্ত্বেও সিরিয়া এখনও পর্যন্ত কোনো পাল্টা সামরিক হামলা চালায়নি। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার সঙ্গে একটি শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে আগ্রহী ইসরায়েল। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তিনি আশাবাদী যে ইসরায়েল সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে কার্যকর ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারবে। উল্লেখ্য, আহমেদ আল শারা 2024 সালের শেষ দিকে এক ঝটিকা অভিযানের মাধ্যমে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনা চললেও
এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা আসেনি। সিরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ব্যাপারেও কোনো আগ্রহ দেখায়নি। যদিও ওই চুক্তির আওতায় কয়েকটি আরব দেশ ইতোমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, গোলান মালভূমি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয় ওয়াশিংটনের স্বীকৃতি বিশ্বের অধিকাংশ দেশ এখনও প্রত্যাখ্যান করে আসছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কূটনৈতিক আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর এমন অনুপ্রবেশ কি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াবে, নাকি এটি কেবল ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক ও সামরিক সমঝোতারই ইঙ্গিত দিচ্ছে? আপনার মতে সিরিয়ার ভেতরে ইসরায়েলি বাহিনীর এই অগ্রগতি কি একটি স্থায়ী সংঘাতের দিকে অঞ্চলটিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত চাপ প্রয়োগের অংশ? মতামত জানাতে কমেন্ট করুন।